আচ্ছা, তাহলে আজকে আবার আমরা ক্লাসরুমে এসেছি। ওয়েলকাম। হ্যাঁ, আজকে আমরা শুরু করব। কালকে সূত্রগুলো বোঝানো হয়েছে। সূত্রগুলোতে কালকে তিনটে সূত্র তোমরা করেছিলে তো, পার্শ্বতলের ক্ষেত্রফল, ভূমিতল এবং সমগ্রতল। ওই আয়তন করেছিলে না? আয়তন বা ঘনফল, এই তিনটে সূত্র দিয়ে কাল আমরা শেষ করেছিলাম। সমগ্রতলটা কালকে আমি একটু ওভারলুক করে গেছি। সমগ্রতলটা কাল একটু বলার ছিল, আজকে ওটা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, যে সমগ্রতল মানে তোমরা কি জানো বলো? কোনো ঘনবস্তুর যে কটা তল থাকে সেই সব কটা তলের সমষ্টি হচ্ছে সমগ্রতল। তাহলে এখানে আমরা কালকে যে ঘনবস্তুটা দিয়ে পড়িয়েছি তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু, তাতে কটা তল আছে? দুটো। একটা হলো পার্শ্বতল আর নিচের ভূমিতলটা হচ্ছে কি সমতল, তাই তো? নিচে যে বৃত্তাকার ভূমিতল, সেই ভূমিতলটা একটা সমতল আর পাশটা হচ্ছে কি বক্রতল। তাহলে দুটো তলের সমষ্টি এখানে আমরা করব সমগ্র তলের ক্ষেত্রফল। এটা দিয়ে শুরু করা যায়। সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি বললাম? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে সূত্রটা আমরা টোটাল করে ফেলি। পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল কালকে কি করেছিলে? পাই আর এল। এল বলতে তির্যক উচ্চতা। আর ভূমির ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ আর হয়ে থাকে তাহলে কি ছিল? পাই আর স্কোয়ার। এটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যায়। পাই ইন্টু আরটা যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকে? পাই আর ইন্টু এল প্লাস আর। আর একক লিখতে গেলে কি লিখতে হয়? বর্গ একক। এইগুলো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে তিনটে সূত্রই প্রধান: পার্শ্বতল, ভূমিতল এবং ঘনফল। আর এটা একটা ডেরিভেটিভ সূত্র, যেটা বলতে পারা যায় যে সমগ্রতল কোথাও যদি চেয়ে থাকে তাহলে তোমাকে দুটো তলের যোগফল করে বলতে হবে। বোঝা গেছে? বেশ, তাহলে আজকে আমরা প্রথমেই অঙ্ক শুরু করি। হ্যাঁ, তোমাদের কোষে দেখি, বইয়েতে দেখে নাও কার বইয়ে কত কোষে দেখি। আমার কাছে যে পুরোনো বইটা রয়েছে তাতে কোষে দেখি 16 আছে। তোমাদের বইটা খুঁজে বার করেছো নিশ্চয়ই এতক্ষণে। আচ্ছা, তাহলে প্রথম অঙ্ক দেখো। প্রথম অঙ্কে রয়েছে, অঙ্কটা আমি করছি, তোমরাও যখন অঙ্কটা বুঝতে শুরু করবে আমার এই ভিডিওটা দেখে, তখন তোমরা মনোযোগ দিয়ে একটু অঙ্কটাকে পড়ে নেবে। কারণ আমি যে কথাগুলো এর পরবর্তী বলি সবসময়, এর আগেও তোমরা শুনেছো নিশ্চয়ই, ক্লাসে আমি বারবার বলি যেটা, যে ডাটাগুলো বা অঙ্কটার ভেতরে কি প্রবলেমটা, সমস্যাটা কি কি দেওয়া আছে, এটা আগে তুমি মাথায় ঢুকিয়ে নেবে, বুঝবে, তবে তো আর সমাধানের এটা খুঁজবে, তাই তো? আগে বুঝে নেবে কী কী দেওয়া আছে, কীভাবে আমরা সূত্রে ফেলছি, তারপরে অঙ্কটা বোঝার চেষ্টা করবে। মানে আমার বোঝানোটার আগে তোমরা প্রত্যেকেই অঙ্কটা ভালো করে আগে সুন্দর করে পড়ে নাও। তাহলে আমি যা যা ডাটাগুলো খুঁজে বার করছি সেগুলো তোমরাও বুঝে মিলিয়ে নিচ্ছ যে হ্যাঁ এই ডাটা দেওয়া আছে, এই যেছে, সমস্যাটা কি। ঠিক আছে? তাহলে প্রথমের অঙ্ক আসা যাক। দেখো, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু। মুখবন্ধ এই কথাটা এই অর্থেই বলা আছে যে কালকে আমরা ওই যেটা আজকে শুরু করলাম সমগ্রতল বলতে, পার্শ্বতল প্লাস নিচের ভূমিতলটাও যদি থাকে তাহলে এই জিনিসটা কি হবে? মুখবন্ধ। তাহলে ভূমির ব্যাসার্ধ। আচ্ছা, একটা ছবি এঁকে নেওয়া যাক। সূত্রটা আজকে মুছে দিই, ছবিটা করি। এই হচ্ছে শঙ্কুটা, মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, নামও যদি আমরা দিয়ে ফেলি, এখানে দেওয়া আছে ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা দেওয়া আছে কত? 24 সেন্টিমিটার। তাহলে এবি তির্যক উচ্চতা সমান 24 আর ওবি ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে কত? 15। আচ্ছা, এরপর ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল প্রথমে চেয়েছে। তাহলে কালকের কথাগুলো নিশ্চয়ই তোমরা সূত্র ভালো করে দেখে নিয়েছো। কি কি দেওয়া আছে? এল এর মান দেওয়া আছে 24, আর এর মান দেওয়া আছে 15,
তাহলে প্রথমেই যেটা চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের সূত্র কি চাই আমার, কি দরকার, পাই আর এল। তাহলে তোমার আর এর মানও রয়েছে, এল এর মানও রয়েছে। তো প্রথমে কিভাবে লিখবে না, যেগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো লিখবে। আমি এখানে আচ্ছা বসে দেখি এই একের অঙ্ক যেটা দেওয়া আছে সেইটুকু সংক্ষেপে লিখছি। তির্যক উচ্চতা কমা দিয়ে এল ইকুয়াল টু 24 সেন্টিমিটার আর ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে প্রথমেই চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল, বার করে ফেলো। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, সূত্র লেখো, একবার মুখস্থ হবে ভালো করে, সূত্রটা লিখে লিখে প্রথম থেকে অঙ্কগুলো একটু করবে। হ্যাঁ, পরে না লিখলেও হবে, এখন সূত্রটা লিখে লিখে করলে কি হবে, কালচার হবে, জিনিসটা ভালো করে মাথায় ঢুকে মনে কখনোই ভুলবে না, এটা মুখস্থের মতো হয়ে যাবে। তাহলে পার্শ্বতল হলো পাই আর এল এবং ক্ষেত্রফল মানে এখান থেকেই লেখা স্টার্ট করবে বর্গ সেন্টিমিটার। তাহলে মান বসিয়ে নাও। পাই এর মান কত, 22/7, আর এর মান 15, এল এর মান 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, এখানে তো কিছু করার নেই, কাটাকাটি মনে হচ্ছে যাবে না, তাহলে একটু গুণ করতে হবে। 15 × 22 গুণটা করে নেবে, তাকে আরেকবার 24 দিয়ে গুণ করবে। তাহলে আমি এখন গুণটা আর যাচ্ছি না, তোমরা একটু কাজ করে নেবে। রাফে আর জায়গা করছি না আমি, তোমরা রাফে কাজটা করে নেবে এবং উত্তরটা লিখবে। বাড়ির কাজ থাকলো এইটুকুটা, ঠিক আছে। আচ্ছা, তারপরেও আমার প্রশ্ন রয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্রতল বলতে কি বোঝালাম, এক্ষুনি যেটা দিয়ে শুরু করেছি আজকে, যে পার্শ্বতল করলাম, এরপর করতে হবে ভূমির ক্ষেত্রফল নিয়ে দুটোকে যোগ করতে হবে। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল বার করে ফেলি। ভূমির ক্ষেত্রফল কি সূত্র, পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে 22/7, আর স্কোয়ার বলতে কত, 15 × 15। এটা ক্যালকুলেশন করতে হবে, এটা মানটা বার করতে হবে এবং শেষে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু এই দুটোকে অ্যাড করবে। তোমরা যদি এখানে ভাবো যে এটা গুণফলটা মানটা বার করবো আবার এটাও করবো, একটা একটুখানি শর্ট করা যেতে পারে। 22/7 দুটোতেই আছে, তো যখন যোগ করবে দুটো রাশি এইভাবে আমি দেখাচ্ছি, 22/7 ইন্টু 15 × 24, আবার রয়েছে 22/7 ইন্টু 15 × 15 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা কি করবো, 22/7টা কমন নিয়ে নেবে, 15 × 24 গুণটা করবে। 4 × 15 = 60, 0 থেকে 6, 15 × 30, 360 হলো, আর 15 15 কত হবে, 225। তাহলে একটুখানি ক্যালকুলেশনটা এখানে সুবিধে হলো, 5 করতে 5, 2 × 6 = 8, 3 × 2 = 5। তাহলে 7 আর 585, এটা কি যাবে কি কাটাকাটি? আচ্ছা, এটা তোমরা দেখে নিও, এই গুণফলটা দেখবে, কাটাকাটি গেলে করবে, আর না হলে গুণ করে ভাগ দিতে হবে 7 দিয়ে। তাহলে আজকে এই ছোট ছোট গুণগুলো তোমাদের বাড়ির কাজ দিয়ে ছেড়ে রাখলাম, এগুলো তোমরা করবে। সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে গেল, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছো? এমন কিছুই কঠিন ছিল না, দুটো ডাটাই দেওয়া ছিল, আর এবং এল। পাই আর এল বার করলাম, আর দ্বিতীয় ক্ষেত্রে ভূমির ক্ষেত্রফল বার করতে হলো, কেন কি সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাদের দরকার হয়েছে। তাহলে একের অঙ্ক বোঝা গেল। বেশ, এবার 2-এ চলে আসি। 2-এ দেখো কি চাইছে, শঙ্কুর আয়তন নির্ণয় করি। দুটো ছোট ছোট অঙ্ক জুড়ে দিয়েছে। প্রথম অঙ্কে রয়েছে দেখো ভূমির ক্ষেত্রফল 1.54 1.54 বর্গমিটার এবং উচ্চতা রয়েছে 2.4 মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল বলতে তার মান পাই আর স্কোয়ার। সরাসরি ওরা ব্যাসার্ধ না দিয়ে একেবারে পাই আর স্কোয়ারের মানটাই এখানে দিয়ে দিয়েছে বা দেওয়া আছে। আর উচ্চতা মানে কাল তোমাদের কি শিখিয়েছি, শুধু উচ্চতা লেখা থাকবে মানেই লম্ব উচ্চতা, এই জন্য। আর দেখা যাক কি কি দেওয়া আছে, এটা কিভাবে করবো। ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু 1.54
4 বর্গ মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে হচ্ছে কি, আমরা এখানে ব্র্যাকেটে লিখে রাখছি পাই আর স্কোয়ার। আর উচ্চতা, উচ্চতা বলতে কি এইচ এর মান, এইচ এর মান কত 2.4 মিটার। বোঝা যাচ্ছে? তাহলে এই ছবিটা দিয়ে আমি তোমাদের বোঝাই। মুছে দিলাম। এই ছবিতে আমি একটু বুঝিয়ে দিই। দেখো, ভূমির ক্ষেত্রফল বলতে এই তলার অংশটার পুরো ক্ষেত্রফলটা, এই পাই আর স্কোয়ার যদি বলি তলার ক্ষেত্রফল, এর মানটা পুরোটাই দেওয়া আছে। আর উচ্চতা এইচ এর মান দেওয়া আছে কত 2.4, এইচ এর মান, এইচ দেওয়া আছে, পাই আর স্কোয়ার দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে কার মান বার করতে হবে? কি চেয়েছে প্রথমে প্রশ্নে? কি দেওয়া আছে? শঙ্কুটির আয়তন নির্ণয় করো। আয়তনের ফর্মুলা বলো। আয়তন অতএব শঙ্কুটির আয়তন ইকুয়াল টু কি সূত্র? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা আমরা আগে বুঝে ফেলেছি যে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা। তো তাহলে এখানে আমার সব কটা ডাটাই দেখো দেওয়া আছে। পাই আর স্কোয়ারের মান সরাসরি দেওয়া আছে, এইচ এর মানও দেওয়া আছে, কিছুই বার করতে হচ্ছে না। তাহলে আমাদের কাজ শুধু কি মানগুলো বসিয়ে যাবে, আর তো কিছু করতে হবে না। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এবং এককটা লিখে গেল কি বর্গ না সরি ঘন মিটার। মান বসিয়ে নাও 1/3 পাই এর মান তাহলে আলাদা করে লিখতে হচ্ছে না, পাই আর স্কোয়ার, এই পুরো পাই আর স্কোয়ার এই অংশটার মানটাই একদম পুরো বসছে 1.54 এবং এইচ এর মান কত না 2.4। এবার ক্যালকুলেশনের পালা, দশমিক বিন্দু তুলতে হয়। তোমরা তো শিখেছো কিভাবে না, এখানে দু ঘর পর দশমিক আছে। তোমরা একটা কাজ করলে করতেও পারো, যদি কাটাকাটি যায় তার জন্য একটু সুবিধা হয়। এটা 100 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, দু ঘর দশমিকটা তোলা হচ্ছে বলে। আর এখানে এক ঘর দশমিক তোলা হচ্ছে, নিচে 10 দিয়ে ভাগ হচ্ছে। এবারে দেখো 3 8 24, এই একটুখানি কাটা গেল। আরো হবে হয়তো, এটা যদি 4 দিয়ে কাটো, 4 গুণে 8, 4 25 100। আর কিছু হবে কি না, আর কোথাও কাটা যাওয়ার জায়গা নেই। তাহলে এটার সাথে এটা গুণ করে এটা দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এই কাজটাও কি হোমওয়ার্ক দিয়ে দিই। ক্যালকুলেশনগুলো তোমরা করবে বাড়িতে। তাও যদি কারোর অসুবিধা হয়, প্রথমবার তোমাদের বলি যে যেরকম আমি ক্লাসে যে যদি তোমরা দেখো উত্তরে মিললো না, আরেকবার চেক করো, হয়তো তোমার ভুল কোথাও থেকে থাকতে পারে। তারপরেও যদি না মেলে তখন আমাকেও জানিও, বা দেখতে হবে কোথায় ভুলটা হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করে নেবে বাড়িতে। থাকলো এত ঘনমিটার, এখানেই লাস্টে এখানেই উত্তর। হয়তো দেখবে দশমিকের এতে মিলবে না, অনেক সময় ভাগ না মিললে কী করতে হয়, দশমিকের পর 2 ঘর বা 3 ঘর লিখে প্রায় করে দিতে হয়, প্রায়। তাহলে এখানে এটার উত্তর শেষ, প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা দেখো এবারে। দ্বিতীয় বা 2 এর অঙ্কে দেখো রয়েছে এখানে, এটা ছিল 2 এর 1, 2 এর 2, 2 এর 2 এ রয়েছে দেখো ভূমির ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস বলতে কি বলো? ব্যাস আমরা যদি ব্যাসার্ধকে আর বলি, তাহলে ব্যাসকে আমরা কি মিন করি 2r। ব্যাসের দৈর্ঘ্য মানে 2r সমান দেওয়া আছে 21 মিটার। 21 মিটার। আর কি দেওয়া আছে? তির্যক উচ্চতা। আচ্ছা, এখান থেকে আমি আরটা বার করে নিই। আর ইকুয়াল টু কত হবে? আর সমান হবে 21/2 মিটার। এবং তির্যক উচ্চতা, এটা ছিল ব্যাস, এটা হয়ে গেল কি ব্যাসার্ধ। তির্যক উচ্চতা আমার দেওয়া আছে, তির্যক উচ্চতা L ইকুয়াল টু 17.5 মিটার। তাহলে L এর মান হচ্ছে 17.5 মিটার। বেশ, তাহলে কি করবে? এটাকেও দশমিক তুলে ফেলতে পারো। 175/10 দশমিকটা তুললাম। এবার 5 দিয়ে এখানে কাটাকাটি করি, 3 5 15, 2 25, 5 5 25, 35/2। ঠিক আছে, এটা কাটাকাটি করে বেরোলো 5 দিয়ে ভাগ করে 35/2 মিটার তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ। তাহলে এবারে এইখানে লক্ষ্য করো, যেখানে প্রশ্নটা তো একই, শঙ্কুর আয়তন নির্ণয় করো। শঙ্কুর আয়তন মানে সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে লক্ষ্য করছো এল আছে, আর আছে, এইচ নেই।
তাহলে কি করতে হবে না এইচ বার করতে হবে। এইচ বার করার ফর্মুলা কালকে যেটা প্রথমেই মার্ক করেছি আমরা, যে শঙ্কুর সূত্রে আসল মেন সূত্র হচ্ছে এল, এইচ এবং আর কে নিয়ে ক্যালকুলেশন। এটা আর, এটা এল, এটা এইচ। তাহলে এখানে তোমাদের বার করে নিতে হবে, আমি এই সাইডে দেখাচ্ছি যে এল এবং আর থেকে আমরা বার করবো অতএব উচ্চতা ইকুয়াল টু উচ্চতা বা এইচ ইকুয়াল টু এইচ এর মান কি হয় রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার বলতে কি হবে 35 এর 2 তার বর্গ, আর আর স্কোয়ার বলতে কি হবে 21 এর 2 তার বর্গ। এগুলো আমি ভগ্নাংশের আকারে লিখেছি। দেখো একটা ক্যালকুলেশন করতে পারো তোমরা কিভাবে, এখানে বর্গ ভাঙতে গেলে এগুলোকে বর্গ করে তার মাইনাস করে এই কাজটা করেও করতে পারো, আর না হলে ওই এ প্লাস বি মাইনাস বি আকারে যদি করে নাও তাহলেও দেখো একটা সোজা ক্যালকুলেশন হয় 35 এর 2 প্লাস 21 এর 2 আর 35 এর 2 মাইনাস 21 এর 2 রুটের ভেতরে কি সূত্র করলাম, বীজগণিতের সূত্র অনেক জায়গাতে আমরা এটা কাজে লাগাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। কাজটা আমার দেখো অনেকটা সুবিধে হবে, মানে গুণগুলো তোমাকে করতে হচ্ছে না। এখানে হলো 2 লসাগু, তাহলে 35 প্লাস 21 কত হয় 5 আর 1 6 3 আর 2 5 56, আর এখানেও দেখো 2 লসাগু থাকবে, এটা মাইনাস করলে কত হয় 1 আছে 5 4 এ 5 2 আছে 3 1 এ 3 14। ওপরে হলো এটা মাইনাস করে হলো 14/2, এটা হলো 56/2। তাহলে কিরকম আসছে 56 উৎপাদকের বর্গমূল, এটা বর্গমূল চিহ্নের তলায় আছে, তাহলে আমাকে বর্গমূল করে বার করতে হবে। তোমাদের যার যেরকম ইচ্ছে সেভাবেই করতে পারো, একটি ছোট অঙ্কে ভেঙে নিয়ে গুণিত একটি ছোট সংখ্যায় ভেঙে নিতে পারো, বা যদি লক্ষ্য করো নামটা দিয়ে সহজেই করতে পারো, যেমন 56 14 গুণিত আছে 4 14 56, আমি লিখলাম 14 ইন্টু 4 ইন্টু 14 তো আছেই, আর নিচে 2 গুণে 4 বা 2 গুণিত 2। তাহলে বর্গমূলটা কত হয়ে বেরিয়ে এলো দেখো, দুটো 14 জন্য হলো একটা 14 আর 4 এর জন্য হলো 2, বা এখানে এটা লেখার দরকারই হবে না, এই 4 আর নিচে 4 কেটে বাদ দিয়ে দিলাম, দুটো 14 জন্য হয়ে গেল কত, মাঝখানে লিখে দিই 14। বেশ, তাহলে তির্যক উচ্চতা এই লম্ব উচ্চতা আমার এসে গেল কত 14। ক্যালকুলেশনটা দেখালাম তোমাদের, মনে করিয়ে দিলাম যে এইভাবে অনেক সময় এত বড় বড় ভগ্নাংশের বর্গ করতে যাবে, নিয়ে বিয়োগ করবে, অনেক সময় ভুল হয় তো, তাহলে এই আকারে করে নেবে। তাহলে 14 বেরিয়ে গেল উচ্চতা, ব্যাস আর তো অসুবিধা নেই। প্রথম অঙ্ক করে দিয়েছি, দ্বিতীয় অঙ্কে একইভাবে 1/3 পাই আর স্কোয়ারের মান বসিয়ে নেবে 21 এর 2 গুণিত 21 এর 2, আর এইচ এর মান কত 14। বুঝতে পেরেছো? তাহলে করতে পারবে তো? বেশ, তাহলে এরপর চলে আসি 3 এর অঙ্ক। দেখো 3 অঙ্কে বলছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। এবার বলা আছে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতল সমগ্রতল আয়তন নির্ণয় করো। তাহলে কালকে মনে করে দেখো তোমাদের যখন ঘনবস্তুর আইডিয়াটা দিলাম, শঙ্কু কীভাবে ঘনবস্তুটা তৈরি হয়, না একটা সমকোণী ত্রিভুজকে আমরা যদি ধরি, তার যে কোনো একটা সমকোণ সংলগ্ন বাহুকে অক্ষ করে যদি রোটেট করি, চারদিকে আবর্তন করাই, তাহলেই তো শঙ্কুটা তৈরি হয়, তাই তো? তাহলে অঙ্কটা এখানে সেই সংক্রান্ত, সেই ব্যাপারেই। কালকের ছবিটা আমি একটু বার করে তোমাদের দেখাচ্ছি, যে এই ধরো সমকোণ, এখানে যেটা বলা আছে যে একটা সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15, এটা সমকোণ সংলগ্ন বাহু দুটি, একটির দৈর্ঘ্য 15 আর একটি হচ্ছে কত 20। তাহলে এই সমকোণী ত্রিভুজটাকে 15 সেন্টিমিটার দীর্ঘ বাহুটিকে এইটিকে যদি ধরে আমরা এইটিকে অক্ষ ধরে আমরা যদি পূর্ণ আবর্তন করি, তাহলে কি তৈরি হবে? একটা শঙ্কু তৈরি হবে।
বুঝতে পারছো? এবং সেই শঙ্কুটার তোমরা কালকে দেখেছো, আজকেও দেখাচ্ছি, এই শঙ্কুটার এই 15 সেন্টিমিটার বাহুটাকে যদি অক্ষ ধরে আমরা এটাকে এইভাবে ঘোরাই, তাহলে 15টা হচ্ছে কি লম্ব উচ্চতা। এই 15 সেন্টিমিটার বাহুটা হচ্ছে শঙ্কুর লম্ব উচ্চতা, এবং নিচে যেটা 20 সেন্টিমিটার বাহু, সমকোণ সংলগ্ন যেটা 20 সেন্টিমিটার বাহু, সেটা হচ্ছে তার ভূমির কি ব্যাসার্ধ। এটা যখন এই পাশে ঘুরে এইভাবে আসছে, এই রকম শঙ্কুটা তৈরি হবে জাস্ট, তাই না? শুনতে বোঝা গেল যে 15 সেন্টিমিটার অক্ষ, 20টা হচ্ছে তার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, এবং পুরোপুরি এই কার্ভটা এই এটাকে ধরে যখন এইভাবে রোটেট করাচ্ছি তখন যে শঙ্কুটা তৈরি হলো, তখন এটা হলো তার লম্ব উচ্চতা মানে এইচ এর মান, আর এটা হচ্ছে কার মান, আর এর মান। এবার পরিষ্কার হয়েছে? তাহলে অঙ্কটা আর তো কিছু থাকলো না, তুমি দুটো ডাটা পেয়েই গেলে। হ্যাঁ, কি কি দেওয়া আছে, এই কি কি চেয়েছে একবার পুনরাবর্তন করলে। হ্যাঁ, প্রথমেই চেয়েছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নটা করে দিলাম ভালো করে যে পার্শ্বতল চেয়েছে প্রথমেই, তাহলে আমার তো 3টে বাহুর মধ্যে 2টো দেওয়া আছে, অন্যটা বার করে নিতেই হবে। পার্শ্বতল বলতে এল এর মান, তাহলে এখানে এল এর মানটা বার করতে গেলে কি করব? আচ্ছা, এটা আমি তোমাদের লিখে লিখে করাচ্ছি না, আমি জাস্ট এর গায়ে হিন্টস লিখে করে দিচ্ছি, তোমরা একটু লিখে লিখে করবে। হ্যাঁ, প্রথমেই এই যে জিনিসটা বোঝালাম, এটা লিখতে পারবে তো? কি লিখবে না, 15 সেন্টিমিটার বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে শঙ্কুটির লম্ব উচ্চতার মান হয় 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ হয় 20 সেন্টিমিটার। এই কথাটা লিখে নিতে হবে। তারপরেই লিখবে যতই শঙ্কুটির তির্যক উচ্চতা এল ইকুয়াল টু, শঙ্কুটির তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কি হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলতে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। আচ্ছা, এককটা কিসে দেওয়া আছে জানো, এটা সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার লিখে ফেলো, এগুলো সব সেন্টিমিটার। সেন্টিমিটার তাহলে হিসেব করে নাও, 15 বর্গ কত হয় 225, আর 20 বর্গ হয় 400। 400 এবং 225 যোগ দিলে কত হবে 625, এবং এর বর্গমূল হবে কত 25। এর বর্গমূলের মান বেরোলো কত 25 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল যে তির্যক উচ্চতা আমরা বার করে ফেললাম 25 সেন্টিমিটার। ব্যাস, এবার তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রে আসো। তাহলে প্রশ্নটা যেভাবে চেয়েছে সেভাবে উত্তরটা লিখবে। কি লিখেছে, যে যে ঘনবস্তু তৈরি হয়, তাহলে লিখবে অতএব ঘনবস্তুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। অতএব ঘনবস্তুটির পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল। মান বসিয়ে নাও, 22/7। আর এর মান কত 20, এল এর মান কত 25। পার্শ্বতলের ক্ষেত্রফল করছি, তাহলে একক লিখতে হয় বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে জাস্ট মানগুলো বসিয়ে গেলাম, আর কিছু না। আর এর মান বসালাম, এল যেটা বার করলাম এল এর মান বসিয়ে দিলাম। ক্যালকুলেশনটা করবে, এর মান গুণ করে নিয়ে সাথে দিয়ে ভাগ করতে হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের মান বেরিয়ে গেল। নেক্সট প্রশ্ন আছে এর সাথে কি, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে প্রথম অঙ্কে যেটা আমরা পেয়েছিলাম, কি বলা আছে, সমগ্রতল মানে ভূমির ক্ষেত্রফলটা দরকার, নিয়ে এই দুটোকে যোগ করতে হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল, এটাও তোমাদের আমি হিন্টস দিয়ে ছেড়ে দিই, তোমরা পুরোটাই আমি সামান্যতম করলাম, বাকিটা তোমরা পুরোটাই লিখে লিখে অঙ্কটা ভালো করে কমপ্লিট করবে। হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফলের পর নেক্সট স্টেপ হচ্ছে, পরের স্টেপ হচ্ছে কি, ভূমির ক্ষেত্রফলটা বার করবে। পাই আর স্কোয়ারের মান এত বর্গ সেন্টিমিটার করে, এটা তোমরা বার করে নেবে। হ্যাঁ, 22/7 গুণিত আর স্কোয়ার বলতে 20 × 20। এই ক্যালকুলেশনটা করবে, বোঝা গেছে? এরপর বলো সমগ্রতলের ক্ষেত্রফল কি, দুটোর যোগফল। আগে একটা অঙ্ক করে দেখিয়ে দিয়েছি, তাহলে এখানেও সেম জিনিস। সমগ্রতল বলতে পার্শ্বতলের ক্ষেত্রফলের সাথে ভূমির ক্ষেত্রফলকে অ্যাড করে দাও, তাহলে বেরিয়ে যাচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে হয়ে গেল এই অঙ্ক। এরপর নেক্সট আছে 4-এর অঙ্ক। 4-এর অঙ্কটা আমি করে দেখলাম যে এটাই
বিশেষ কিছু নেই, যে ডাটা দুটো দেওয়া আছে এটা তোমরা তিনটে অঙ্ক তো বোঝালাম, তিনটে অঙ্ক বুঝলে এরপরে এই চতুর্থ অঙ্কটা তোমরা একটু পড়ে করার চেষ্টা করো। আমি এটা কিছুই হিন্টস দিচ্ছি না, কারণ খুব সহজভাবেই আছে, দেখে নেবে কী কী দেওয়া আছে, কী বার করছি। সবসময় মনে রাখছো যে তিনটের মধ্যে দুটো দেওয়া থাকছে, অপরটা বার করে নিচ্ছি, ব্যাস তাহলেই আমার সব সূত্রই কভার হয়ে যাচ্ছে। যে কোনো সূত্রতেই মানগুলো তোমার যাই দরকার হোক না কেন, আসল কাজ হচ্ছে তোমার ওই উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ, তিনটের মধ্যে দুটো দেওয়া থাকলে অন্যটা এসে যাচ্ছে, ব্যাস মান বসালেই হয়ে যাবে। যাই হোক, চারের অঙ্ক আমি তোমাদের কিছু হিন্টস দিচ্ছি না, তোমরা নিজে নিজেই করার চেষ্টা করো, করে দেখো পারো কিনা, ঠিক আছে? অসুবিধা থাকলে বলবে অবশ্যই। আচ্ছা, মনে হয় অসুবিধা এটা হবে না তোমাদের। আচ্ছা, পাঁচের অঙ্ক এবারে যাই। পাঁচের অঙ্ক একটু বলার আছে, পাঁচের অঙ্কটা করেই বোঝাই। পাঁচের অঙ্কে দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন দেওয়া আছে 100 ঘন সেন্টিমিটার। এখানে সরাসরি এই অঙ্কে একটু বলে নিই যে এই অঙ্কে পড়ে দেখো যে অন্য অঙ্কে প্রথমে শুরুটা হচ্ছিল কি ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা এগুলো দিয়ে শুরু করছিল, বার করতে হচ্ছিল তার থেকে যেগুলো আমরা শিখেছি সূত্র। কিন্তু এখানে জাস্ট উল্টোটা, প্রথমেই দেওয়া আছে কি আয়তনটাই দেওয়া আছে, তাহলে আয়তন থেকে আমাকে উল্টো দিক থেকে নিয়ে আসতে হবে কি যার মান বার করতে হবে, প্রয়োজন হবে সেটা। আর ব্যাসার্ধ বা কী দেখা যাক কী দেওয়া আছে, আয়তন সমান দেওয়া আছে 100 পাই, 100 ইন্টু পাই একদম ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আর তার সাথে দেওয়া আছে উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। উচ্চতা মানে এইচের মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি না শঙ্কুর তির্যক উচ্চতা বার করো। তাহলে যেটা বললাম যে এখানে দেখো উচ্চতা দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে, আমাকে বার করতে হবে তির্যক উচ্চতা। তাহলে কিছুই না, ভাবার কিছুই তেমন নেই। আয়তনটা যেহেতু দেওয়া আছে, আয়তনের সূত্রটা কি, সেই সূত্র ধরো ওইটা সমান হচ্ছে এইটা, এইভাবে আমরা লিখে ফেলি, ঠিক আছে? তাহলে আয়তনের থেকেই আমরা আসছি, অর্থাৎ 1/3 কি সূত্র, 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই, তাই না? তাহলে আয়তনের যে মানটা দেওয়া ছিল সেটা মানেই আমরা ভেঙে নিলাম, যে সূত্রটা আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 100 পাই। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করবো কি, আর এইচ এর মানটা বসিয়ে দেবো, তাহলে থাকবে কি আর। দেখো উভয় পক্ষে পাই আর পাই ক্যান্সেল করে দেয়, এটার মান বসানোর ঢোকানোর কোনো দরকারই হবে না, দুপক্ষেই পাই রয়েছে, তাহলে পাইটা ক্যান্সেল হয়ে গেল, ওটা অনেক সুবিধা হয়ে গেল। বেশ, তাহলে 1/3 থাকলো, আর স্কোয়ারের মান তো আমরা বার করবো, এইচ এর মান কত 12 ইকুয়াল টু 100। তাহলে এই পক্ষে কী করবে 3 4 12 করে নিতে পারো, আর স্কোয়ারটা রাখলাম, এই যে 4টা হলো সেই 4টা কী হবে 100/4, একবারে ভাগ করে দিলাম 25। তাহলে বুঝতে পারছো আর স্কোয়ার সমান 25, আর বলতে বর্গমূল করে নিতে হবে, আর এর মান হলো কত 5, তাহলে আর এর মান 5 সেন্টিমিটার হলো। তাহলে বোঝা কি কি এলো, উচ্চতা দেওয়া ছিল এইচ, আর এর মান বেরিয়ে এলো 5, চেয়েছে কি তির্যক উচ্চতা। তাহলে আরেকটা স্টেপে করতে হবে, যে উচ্চতা এবং ব্যাসার্ধ থেকে আমরা তির্যক উচ্চতায় যাব। এই যে এখানে ছবিটা দেখে নাও, যে এখানে উচ্চতা এইচ এর মান পেয়ে গেছে, দেওয়া ছিল 12, এখানে এইচ এর মান দেওয়া ছিল 12, আর এর মান বেরিয়ে গেল কত 5, তাহলে এর মানটা বার করতে হবে। সরাসরি উত্তরের লাইন ধরে লেখো, যে অতএব তির্যক উচ্চতা ইকুয়াল টু, সূত্র লিখতে পারো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার বলতে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এত সেন্টিমিটার, তাহলে 144 প্লাস 25 কত হয় 169 ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা আমার বেরিয়ে গেল কত 13 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তাহলে এরকম থাকলে ঘাবড়ানোর কিছু নেই, যে আমার উল্টো দিক থেকে আয়তনের মান দেওয়া থাকতে পারে,
পার্শ্বতলের মান দেওয়া থাকতে পারে, সেখান থেকে পিছিয়ে এসে আর এর মান বার করো, এল এর মান বার করো। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা নিয়ম হলো নতুন। নেক্সট অঙ্ক 6। দেখো এটাও আবার একটু অন্যরকম। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপাল লেগেছে। তাহলে তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এখন এটা একটু বলি, তোমাদের বোঝাই। তোমাদের সেই উদাহরণটা দিয়ে যে মডেলটা, সেটা দিয়ে বোঝালে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখো তাঁবু, তাঁবু দেখেছো তো? হ্যাঁ, সবাই দেখেছো তাঁবু? সবাই না দেখলেও কেউ কেউ তো দেখেছো, যে ওগুলো দেখবে হয়তো অনেক সময় অস্থায়ী কিছু শ্রমিক বা কোনো কর্মজীবীরা বাইরে অস্থায়ীভাবে টেম্পোরারি বেসিসে কোথাও দেখবে কাজকর্ম করতে গেলে কী করে, তাঁবু করে, তাঁবু খাটিয়ে রাত্রে থাকে ওরা। হ্যাঁ, এটা ত্রিপাল দিয়ে কি অস্থায়ীভাবে বানায়, মানে কি চট করে গুটিয়ে নিতে পারে, যাকে মানে এই ধরনের আকৃতিটা হয় তাঁবুটা। শঙ্কু আকৃতিরই আমরা ধরে নিচ্ছি যে শঙ্কু আকৃতির এটা দেখতে হয়। এবং ত্রিপল লেগেছে যেটা, সেটা মানেই তোমাদেরকে বুঝে নিতে হবে যে তার এই পাশে যে চারপাশে যে চাদরটা, যে আস্তরণটা, মানে যেটা আমরা অঙ্কে পার্শ্বতল বলছি, সেই পার্শ্বতলের ক্ষেত্রফলটা মানেই হচ্ছে ত্রিপল। ত্রিপলটা দিয়ে যখন তাঁবু বানাবে, তখন নিচে ওরা এই ত্রিপল লাগাবে না নিশ্চয়ই। তাহলে ত্রিপল দিয়ে তাঁবু বানানো মানেই আমাকে বুঝে নিতে হলো যে ত্রিপলটা লেগেছে ওদের তাঁবু করতে, সেটা মানেই আমরা কি বুঝবো বলো? পার্শ্বতলের ক্ষেত্রফল তোমার দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল কিন্তু নয়। এটা ভালো করে জেনে রাখো যে তাঁবু মানেই হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলে যে চাদরটা বা যে কাপড়টা বা যে ত্রিপলটা, এটাই হচ্ছে এর ক্ষেত্রফলটা। বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে এখানে ওই আগের অঙ্কের মতোই যে যে পরিমাণ ত্রিপল লেগেছে, যেটা লেখা রয়েছে ওইটাই আমরা একবার লিখবো। কথাটা এইভাবে অঙ্কটা শুরু করবে, যেহেতু তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে, অর্থাৎ তাঁবুটির কি বললাম, তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 77 বর্গ, 77 বর্গ মিটার। বুঝা গেছে? তাহলে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 77 বর্গ মিটার। দেখো এখানে আর কি দেওয়া আছে, আর তো কি তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে এল এর মান। তাহলে আর তো কিছু দেওয়া নেই। বেশ, তাহলে মনে করি তির্যক উচ্চতাটা ওখানে লিখে নিই। তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে 7 মিটার। হলো? এখন এই লাইনটা থেকে আমি এবার অঙ্কটা ধরি যে তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গমিটার দেওয়া আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র দিয়ে লেখো, অর্থাৎ পাই আর এল ইকুয়াল টু 77 পাই আর এল। বোঝা গেছে তো যে পার্শ্বতল মানেই আমরা কি শিখেছিলাম সূত্রে, পাই আর এল। এই পরিমাণটাই তো হলো কত, 77। তাহলে और এবার এটা আমরা ক্যালকুলেশন সমাধান করে যাব। দেখো এল এর মান দেওয়া আছে, এল এর মান কত, 7। তাহলে 22 এর 7 বসলো পাই এর মান, আরটা তোমার এখানে বের হয়ে আসবে। এল এর মান হচ্ছে কত, 7 ইকুয়াল টু 77। এগুলো আমার কি তৈরি হচ্ছে, সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। কোনো একটা রাশি যখন পার্শ্বতল বা আয়তন দেওয়া থাকছে, তখন সেটা ইকুয়াল টু যে ডাটাটা দেওয়া আছে, এটাকে এটা সমান এটা লিখতে হয়। তো তাহলে এটা ক্যালকুলেশন করলে একটা সমীকরণের আকারে পেলেই একটা অন্য রাশি, যে রাশিটা আমার জানা নেই, সেটার মানটা বেরিয়ে আসছে। তাহলে এখানে দেখো 7 7 কেটে গেল, আর এর মানটা আমার সুন্দর বেরিয়ে আসছে 77 ডিভাইডেড বাই 22 ইকুয়াল টু হচ্ছে 11 দিয়ে কেটে দিলে 7/2। আর এর মান হয়ে গেল 7/2 মিটার। তাহলে এবার প্রশ্নে কি চাইছে, ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে লেখো।
আর এর মান তো পেয়ে গেলে। এবার ভূমিতলের ক্ষেত্রফল হিসেব করে দাও। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। উত্তরের লাইন চলে এসো। অতএব যে তাঁবুটা ছিল তার ভূমিতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইকুয়াল টু 22/7 ইন্টু আর স্কোয়ার বলতে 7/2 ইন্টু 7/2 আর এককটা কি হবে বর্গমিটার। 7 7 চলে গেল, 2 11 22, তাহলে হলো কত 7 11 77/2 বর্গমিটার। এটা পূর্ণ করে দিতে পারো। 38 দুগুণে 76, 38.5 বর্গমিটার। বোঝা গেছে? তাহলে এমন কিছু জটিল অঙ্ক তো নয়, সহজ অঙ্ক। একটুখানি এইটুকু যে তোমাদের আইডিয়া ছিল না সেটুকুই দেওয়া, যে তাঁবু বানাতে গেলে মনে রাখবে সবসময় যে তাঁবু মানেই হচ্ছে তার কাপড়টা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। বেশ, তাহলে এই অঙ্ক হয়ে গেল। নেক্সট হচ্ছে 7 অঙ্ক। দেখো এবার 7 অঙ্কটা করে দেখো কি চেয়েছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার, উচ্চতা হচ্ছে 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 মানে 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ করবে হিসেব করবে। বুঝে নিয়েছো কি কি দেওয়া আছে। ভূমিতলের ব্যাস, এটা খুব ভালো করে প্রশ্নটা পড়বে। হ্যাঁ, ব্যাস না ব্যাসার্ধ, অনেক সময় এটা হোঁচট খেয়ে যায়। হ্যাঁ, ব্যাসটা যদি ব্যাসার্ধ ধরে নাও বা ব্যাসার্ধটাকে ব্যাস ভেবে করে নাও, তাহলে এটা ভালো করে মাথায় ঢোকাবে যে ব্যাস দেওয়া আছে, তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ প্রথমেই করে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ পাওয়া গেল, উচ্চতা বলতে লম্ব উচ্চতা পাওয়া গেল, পার্শ্বতল রং করতে। এমন কিছু কঠিন নয় অঙ্কটা, একদম পরিষ্কার, মানে সব কিছুই দেওয়া আছে, সবটাই সহজেই পেয়ে যাবে। হ্যাঁ, একটুখানি ইয়ে করলেই এল এর মানটা বার করে নিলেই এসে যাবে। এটা তাহলে তোমাদের কি মুখে মুখে একটু হিন্টস বলে দিই, এটা ওই রকম একটা ছেড়ে দিয়ে না, এটা একটা চেষ্টা করো, চেষ্টা করে দেখো করতে পারছো কি না। তাহলে ব্যাস মানে আরেকবার বলি। আচ্ছা, একটু জাস্ট হিন্টসটা এখানে লিখি। একটু হিন্টসটা লিখে দিই যে এখানে ব্যাসার্ধের মান হচ্ছে, আমরা করে দেখে যাও, 21 ছিল ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে কত 21/2 মিটার। উচ্চতা এই যে মান দেওয়া আছে কত 14 মিটার। এবার প্রশ্ন হচ্ছে পার্শ্বতল রং করতে কত খরচ করবে। তাহলে রং করার কথাটা পরে আসি, আগে আমাদের তার মানে বুঝতে পারছো পার্শ্বতলের মানটা বার করতে হবে। তাহলে পার্শ্বতল বলতে কি পাই আর এল, তাহলে এল চাই মানে আর এবং এইচ দেওয়া আছে যথারীতি, সবার আগে এল এর মান বার করে নেবে। এল এর মান যেমন তোমাদের সূত্র আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার রুট ওভার করলে বার করে নিলে এল এর মান বেরিয়ে গেল। তাহলে পাই আর এল এর মানটা হিসেব করে আগে বার করে নাও। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান এত, মান বসি পাই আর এল বার করে দাও। তাহলে কিছু একটা পরিমাণ আসবে, তো কিছু একটা হিসেবে পরিমাণ আসবে। এরপর লাস্ট যেটা মানে শেষে যেটা বার করতে হবে যে প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসেবে। তাই এরকম ধরনের টাকার হিসেবের অঙ্ক তোমরা এর আগে পরিমিতি বলো বা অনেক জায়গাতেই করেছো, যে আমাদের এখানে এত বর্গমিটার বেরোচ্ছে ক্ষেত্রফলটা, তাহলে প্রতি বর্গমিটারে টাকাটা দিয়ে কী করতে হয়, গুণ করে নিতে হয়। গুণ করলেই আমাদের টোটাল খরচটা বেরিয়ে আসে, তাই তো। তাহলে লাস্ট লাইনে বলবে যে প্রতি বর্গমিটারে 1.5 টাকা হিসেবে মোট রং করতে খরচ করবে, এই যে ক্ষেত্রফল বেরোলো এত ইন্টু 1.50 দিয়ে গুণটা করলে উত্তর বেরিয়ে আসবে। বোঝা গেছে? তাহলে এটা আমি ছাড়লাম, এটা বাড়ির কাজ, সহজ অঙ্ক, এটা বাড়িতে করো। নেক্সট অঙ্ক হচ্ছে 8 অঙ্ক। দেখো বলেছে একটি নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসেবে পালিশ করতে, মানে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসেব করি আর কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে তা নির্ণয় করি। তাহলে প্রথমেই প্রশ্নটাই দেখো নিরেট শঙ্কু কথাটা বলা আছে। নিরেট মানে বোঝো তো, নিরেট মানে সলিড, মানে ভেতরটা তার ফাঁপা বা ফোড়ান নেই, ভেতরটা সেই জিনিসটা দিয়ে লোহা হোক কাঠ হোক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি হোক, সেটা পুরোপুরি তার মধ্যে ওই ধাতুটা বা কাঠটা পুরো দিয়ে পূর্ণ আছে। হ্যাঁ, খেলার মাঠে তোমরা সেই ভারী লোহার বলটা দেখেছো না, ভারী ছোট্ট ক্রিকেট বলের মতো লোহার ভারী বলটা, মানে কি ওটা লোহা দিয়ে পুরোটাই পূর্ণ, সেই রকম জিনিসটা।
যে একটা কাঠের খেলনা মানে বুঝতেই পারছো, খেলনাটা পুরোপুরি কাঠটা ভেতরেও রয়েছে, হ্যাঁ, কাঠ দিয়ে তৈরি। তাহলে এই খেলনাটা দেওয়া আছে ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য, আর খেলনাটি বক্রতলে প্রতি বর্গ সেন্টিমিটারে 2.10 টাকা হিসেবে পালিশ করতে কত খরচ পড়বে? বেশ, কত খরচ না 429 টাকা খরচ করবে। আচ্ছা, আমি ছবিটাও পাই মডেলটা দিয়ে দেখাই। এইটা যদি আমাদের ধরে নাও এইটাই মিরেট খেলনাটা হয় কাঠের, তাহলে খেলনাটা 4-5টা বলেছে কি করতে হবে? পালিশ করতে হবে। তার প্রতি বর্গ সেন্টিমিটারে 2.10 টাকা করে বক্রতলে পালিশ করতে হবে। এবার দেখো বক্রতল কথাটাও একটু খেয়াল করতে হবে। বক্রতল বলতে কি, নিচের যে তলটা, নিচের তলটা আমার এখানে থাকলেও নিচের তলটা কি বক্রতল বটে? নয়। কারণ বক্রতল আমরা কোনটা শিখেছি, যে পার্শ্বতলটা হচ্ছে বক্রতল, নিচের ভূমিতলটা কিন্তু সমতল। তাহলে আমরা বক্রতল মানে এখানে বুঝেই নেব যে পার্শ্বতলটা পালিশ করা হবে। এখন এখানে অঙ্কটাতে এটাও ঠিক উল্টো দিক থেকে, যে প্রতি বর্গ সেন্টিমিটারে পালিশের হিসেব দেওয়া আছে এবং মোট টাকাও দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে মোট খরচকে প্রতি বর্গ সেন্টিমিটারে টাকা দিয়ে ভাগ করলেই তার পার্শ্বতলটা বেরিয়ে আসবে। যেহেতু পার্শ্বতল বা বক্রতলটা পালিশ করা হচ্ছে, যেমন আমি জাস্ট একটু তোমাদের বোঝাচ্ছি যে ধরো এর পার্শ্বতল তো কত πr/l হবে, তো তার টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l-কে তার প্রতি বর্গ সেন্টিমিটারের খরচ কত 2.10, এই টাকাটা দিয়ে প্রতি বর্গ সেন্টিমিটারের টাকাটা দিয়ে যদি টোটাল ক্ষেত্রফলকে গুণ করো, তাহলে সেই মোট টাকা কত খরচ করেছে? 429 টাকা। বুঝা গেল? যে টোটাল তার যে খেলনাটার যে পার্শ্বতলটা, সেই পার্শ্বতলটা পালিশ করতে এই টাকা দিয়ে গুণ করলে টোটাল খরচ হচ্ছে এত। তাহলে πr/l এর মান কত হবে? πr/l হবে 429 ভাজিত 2.10। বুঝা গেছে? তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা πr/l এর মানটা এখানে ভালো করে বার করে নেব। πr/l এর মানটা বার করা হলে তারপরে তোমার দেখো তার সাথে আরো ডাটা দেওয়া আছে। যাই হোক, এটা কিভাবে লিখে করতে হবে আমি পুরোটাই দেখাই না। তাহলে প্রথমে কি লিখতে হবে, আমি তোমাকে প্রথমে বোঝানোর আইডিয়াটা দিলাম যে এইভাবে অঙ্কটা অ্যাপ্রোচ করতে হবে, এগোতে হবে। যে প্রথমেই আমরা শঙ্কুটির কি ধরে নেব, কি কি দেওয়া নেই দেখো। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসের যেহেতু শঙ্কুটির এটা হচ্ছে 8 ব্যাস ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে? 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে লিখতে পারো যে মনে করি তির্যক উচ্চতা সমান L সেন্টিমিটার। হলো, তির্যক উচ্চতা সমান L সেন্টিমিটার। তাহলে অতএব শঙ্কু আকৃতির খেলনাটি অতদূর না বলে শুধু শঙ্কুটি বললেই হয়ে যায়। অতএব শঙ্কুটির বক্রতল বা বক্রতল মানে কি বললাম, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই ইন্টু আর। এখন আর লিখলাম, আর এর মানটা পরে আসছি। হ্যাঁ, πr/l এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা আগে পার্শ্বতলটা লিখে রাখলাম যে πr/l বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, পরে আমি আর এর মানটা বসিয়ে নেব। এরপর যেটা দেওয়া আছে শর্তানুযায়ী করে লিখে দাও যে প্রতি বর্গ সেন্টিমিটারে তোমার পালিশ করতে খরচ পড়ছে 2.10 টাকা। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে এত টাকা হিসেবে খরচ পড়ছে মোট 429 টাকা। লাইনটা একবার লিখলে লেখাও যেতে পারে, আর না হলে শর্টে যদি একটু করো যে শর্তানুযায়ী প্রতি বর্গ সেন্টিমিটারের খরচটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে গুণ করলেই মোট টাকাটা আমরা পেয়ে যাবো। তাহলে কি লিখবো? শর্তানুযায়ী πr/l ইন্টু 2.10 ইকুয়াল টু 429। আর এখানে যেটা সমীকরণের আগে লিখেছি বলে একক লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে πr/l এর মান হচ্ছে কত? 429 ভাজিত
2.10। এবারে তুমি এদিকে মানগুলো বসিয়ে নাও। পাই এর মানগুলো কত, 22/7। আর এর মান কত, 5 × l ইকুয়াল টু, এটা এখানে দশমিকের পর শূন্য কেটে দিতে পারো, তাহলে 2.1 এর দশমিকটাকে যদি তুলে ফেলো তাহলে নিচে হলো 21, উপরে হলো 10। l ইকুয়াল টু, l এর মান বার করে নেব, নিচে আছে 21, এবার কি হবে, নিচে 7 যাবে উপরে, আর 22 × 5টা আসবে নিচে। এটা পরিষ্কারভাবে কাটাকাটি করো, দেখো মিলে গিয়ে এর মান সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখো 7 21, 3 হলো 5, 10 এ 2 হলো 2, 22 এ হলো 11, 11 এটা হচ্ছে 6 3 11 33, 33 আছে 42, না এটা দেখো পাচ্ছি, এটা হচ্ছে 11 দিয়ে পুরোপুরি কাটলে 3 11 33, 33 আছে 42, 9 99, তাহলে বলো এটা 9, 3 13 39, ঠিক আছে। তাহলে এর মান কত বেরিয়ে গেল, 13, এর মান বেরিয়ে গেল 13। বেশ, তাহলে আর এর মান দেওয়া ছিল, আর এর মান বেরিয়ে গেল 13। এরপর কি চাই, খেলনাটির উচ্চতা কত হিসেব করে লিখি। তাহলে একবারে তোমাকে একদম উত্তরের লাইনে যদি চলে যাও যে খেলনাটির উচ্চতা, অতএব খেলনাটি বলে লিখবে উচ্চতা ইকুয়াল টু এর এবং আর এর থেকে উচ্চতা নির্ণয় কি পদ্ধতি, না l² - r²। তাহলে এটা হলো 13 বর্গ মাইনাস 5 বর্গ, এককটা হচ্ছে কি সেন্টিমিটার, তাহলে ক্যালকুলেশনটা 169, 13 বর্গ বলতে 169 মাইনাস 25, তাহলে এটা বিয়োগ করলে হবে 144, এককটা কিন্তু লিখে যাবে ডট দিয়ে, তাহলে 12 সেন্টিমিটার। উচ্চতা বেরিয়ে এলো কত, 12 সেন্টিমিটার। আর কি চেয়েছে, হ্যাঁ পরে দেখো আবার একটা প্রশ্ন লিখে দিয়েছি, উচ্চতা বেরিয়ে গেল তো, উচ্চতা বেরিয়ে গেল। এবার খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। প্রথমে নিরের খেলনা বলা ছিল, তাহলে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে মানেও আমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারছি ঘন সেন্টিমিটার এককটা কোথায় ইউজ করা হয়, একমাত্র আয়তন বা ঘনফল নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা কি নির্ণয় করতে হবে, ঘনফল বা আয়তন। লাস্ট লাইন উত্তরে লিখবে, আবার এই সাইডে একটু লিখে দিচ্ছি শর্টে, যে খেলনাটির আয়তন ইকুয়াল টু 1/3 পাই r²h। এবার মান বসিয়ে নাও, এত ঘন সেন্টিমিটার 22/7, 5 × 5, h এর মান হলো কত, 12, 1/3 × 22/7 × 5 × 5 × 12, এত ঘন সেন্টিমিটার। দেখে নেবে কাটাকাটি কতটুকু নিয়ে যাচ্ছে, বাকিটা এবার গুণ করে উত্তরটা আনতে হবে, বোঝা গেছে। তাহলে এই অঙ্ক কমপ্লিট, পরের অঙ্ক দেখো। পরের অঙ্কে দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে এটাও ওই খানিকটা ত্রিপলের অঙ্কটার মতনই, কিন্তু একটু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। কি পার্থক্য না, ওখানে যেমন বলা হলো যে তাঁবু মানে হলো পার্শ্বতলটা শুধু, কিন্তু বয়া তৈরি করছে তার ভেতরে জিনিস থাকবে, মানেই তার কি কি লাগছে, যে পাতটা দিয়ে বানাচ্ছে সেই পাতটা দিয়ে এই পাশটাও বানাচ্ছে এবং ভূমিটাও বানাতে হবে, তবে তো এটার ভেতরে জিনিস রাখা মানে কি তলাটাও থাকবে আর পাশটাও থাকবে। তাহলে যে বয়া তৈরি করতে, প্রশ্নটাই যেটা বললাম যে একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। এই যে এত বর্গমিটার পাত লেগেছে বয়াটা বানাতে, বয়া মানেই ওই তেলের যেরকম তেল মাপার জিনিস কাল বলেছিলাম না, তেল মাপার টুপি বা এই ধরনের কোনো ওই শঙ্কু আকৃতির কোনো পাত্র ধরে নাও,
তাহলে সেই পাত্রটা বানাতে গেলে তার পাশে পাতটাও লাগবে আর তলাতেও লাগবে। তাহলে প্রথমেই অঙ্কটা এখানে শুরু হবে কি দিয়ে, না যে পাত লেগেছে সেই পাতের পরিমাণ হচ্ছে পার্শ্বতল প্লাস ভূমিতল। বোঝা গেছে? তাহলে এটা আমি তোমাদের এখানে এটাও একটু বুঝিয়ে এবং হিন্টস বলে দিই এবং এটা তোমাদের কাজ দিয়ে দিই। হ্যাঁ, জিনিসটা বুঝে নাও, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যে বয়াটি তৈরি করতে এখানে শুরুতে একটু লিখবে যে যেহেতু বয়াটি তৈরি করতে 75/3/7 বর্গমিটার পাত লেগেছে, অর্থাৎ একদম ডাইরেক্ট সূত্র ধরে লিখে নিতে পারো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার ইকুয়াল টু 75/3/7। বুঝা গেল? এটাই আসল জায়গাটা, যে বয়াটা তৈরি করা মানেই আমি কি বোঝালাম, যে পার্শ্বতল প্লাস ভূমিতল দুটোর ক্ষেত্রফলের যোগফল হচ্ছে 75/3/7। এরপর এখানে দেখো একটা দেওয়া আছে কিছু, না বয়াটির কি দেওয়া আছে, তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তার মানে এল এর মানটা দেওয়া আছে। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে। এল এর মান এটা তার সাইডে লিখে নেবে, বয়াটা তৈরি করতে এত পাত লেগেছে এবং তির্যক উচ্চতা সমান, এবং তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 5 মিটার। এই দুটোই লিখে নিলাম আমি, এতটা পাত লেগেছে আর তির্যক উচ্চতা এল এর মান হলো 5 মিটার। এবার আমি ক্যালকুলেশনে চলে আসবো যে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার সমান বোঝা গেল। একদম অর্থাৎ বলে বা শর্তানুযায়ী বলে শর্তানুযায়ীও লিখতে পারবো, প্রশ্নানুযায়ী। এটা সমান 3/7। দেখো এখানে পাই আর দুটোতেই আছে, পাই আরটা কমন নিয়ে নিতে পারো। পাই আরটা কমন নিলে থাকলো এল প্লাস আর, এই সংখ্যাটাকে ভেঙে নাও, এটাকে রাখে ভেঙে নাও, 5 7 35 5 3 7 7 50 525, তার সাথে 3 যোগ দিয়ে দিলে হবে 528 7। ঠিক আছে, পূর্ণটা ভেঙে নিলাম, তাহলে এটা সমান হলো 528/7। এবারে মান বসাবো, কার মান বসাবো, এখানে পাই এর মান বসবে 22/7, আর এর মান তো বসছে না, এখানেও দেখো এল এর মানটা বসবে 5 প্লাস আরটা থেকে গেল 528/7। ক্যালকুলেশনটা একটু আছে, এই জন্য হয়তো কারণ আটকে যেতে পারে, এই জন্য আমি করেই দিই ক্যালকুলেশনটা, বুঝে নাও। তাহলে এখন 22/7টা এখানে গুণ আছে, ওটা ওখানে ভাগ দিয়ে দিলাম, আর ইন্টু 5 প্লাস আর ইকুয়াল টু 528/7, আর এটা হলো 7/22। এই অংশটা একটু কাজটা করে নিতে হবে, সাথে সাথে কেটে যাচ্ছে, দেখো এটাও কেটে যাবে, 22 2 44 পুরোই দেখো কেটে যাচ্ছে, 22 2 44 আছে 52 8 4 22 88 24 হচ্ছে। এটার মানটা হচ্ছে কত, কাটাকাটি করে 24। এবারে দেখো এখানে অন্য সব অঙ্কে মোটামুটি মানগুলো বসালে এখানে ডাইরেক্ট হয়তো যদি 5 আর থাকতো তাহলে 5টা ভাগ করলেই হতো, বা শুধু 5 প্লাস আর থাকলে 5টা মাইনাস করলেই হতো, তাই না? কিন্তু এখানে এমনভাবে ডাটাটা এসেছে আর ইন্টু 5 প্লাস আর, তাহলে তোমাকে কি করতে হবে, এটা থেকে তো আরটাকে বার করে সেপারেট করে নেওয়া যাচ্ছে না, তাহলে তোমাকে গুণ করতে হবে, 5 আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 24। এবার কি করতে হবে, এবার এই চেহারাটা দেখে তোমরা দ্বিঘাত সমীকরণ হয়তো সবাই তো ক্লাসে পড়েই ফেলেছো মনে হয়, ফার্স্ট চ্যাপ্টার ছিল মনে হয়, নিশ্চয়ই পড়া হয়েছে তোমাদের। তাহলে যখন আর স্কোয়ার আর এবং সংখ্যা এসে গেছে তখনই বুঝতে পারছো যে এটা সহজভাবে সমাধান হলো না, এটা মধ্যসহগ বিশ্লেষণ করে এবং তার মান দ্বিঘাত সমীকরণের আকারে নির্ণয় করতে হবে। এটাকে সাজিয়ে নিই, আর স্কোয়ার প্লাস 5 আর মাইনাস 24 ইকুয়াল টু 0। মধ্যসহগ বিশ্লেষণে ভাঙতে হবে, -24, তাহলে +8 -3, তাহলে +8 আর -3 আর দুটো লাইন আমি আর করছি না, আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, আর +8 হবে আর আর -3 হবে, মাঝখানে দুটো লাইন তোমরা করবে, তোমরা শিখেছো এটা। এইবারে দেখো এখানে কি যাবো, এটাও শিখেছো যে দুটো রাশির গুণফল যখন 0 হয় তখন আমরা কি বলি, দুটোই 0 নয়, হয় এইটা 0 নয় ওইটা 0, তাহলে হয় এই পদকটা 0, তাহলে অতএব r + 8 = 0 হলে
আর সমান কত বেরোচ্ছে -8, অথবা আর -3 সমান 0 হলে আর এর মান বেরোচ্ছে 3। তাহলে আর এর কটা মান বেরোলো? দুটো। যদি এখানে দুটো মান লক্ষ্য করছে, একটা মাইনাস এবং একটা প্লাস, তাহলে কি হয় সেক্ষেত্রে? আরটা তো আমার এখানে একটা বাস্তব রাশি, তাই না? আর মানে কি? ব্যাসার্ধ। এখানে যে বস্তুটা রয়েছে এখানে হচ্ছে এটা একটা বয়া, তাহলে এটা একটা বাস্তব রাশি, ব্যাসার্ধের মান, এটা কখনো নেগেটিভ মান নেওয়া যাবে না। আমরা সেক্ষেত্রে কি করি? নেগেটিভ মানটাকে অ্যাভয়েড করি, বর্জন করি, ধনাত্মক মানটা নেব। যদি দুটোই ধনাত্মক আসতো তাহলে দুটো মান ধরেই তোমাকে অঙ্কটা ক্যালকুলেশন করতে হতো, কিন্তু একটা নেগেটিভ একটা ধনাত্মক একটা পজিটিভ এসছে, নেগেটিভটা বাদ দিয়ে আমরা শুধু আর এর মান কোনটা নেব? 3টা। তাহলে আর এর মান হয়ে গেল 3। এখানে দুটো একবার উল্লেখ করে দাও যে অতএব ব্যাসার্ধ সমান 3, একক কিসে রয়েছে এটা? মিটার, 3 মিটার হলো। এবার আর এর মান বেরিয়ে যেতে পার। প্রশ্নে কি চেয়েছে? বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত। তাহলে বায়ু আছে মানে এবারে বুঝে রাখো, বায়ু মানে কি? পাত্রটা, ওই শঙ্কু আকৃতির পাত্রটার ভেতরে কতখানি পরিমাণ বায়ু আছে বা বাতাস আছে, মানে ওর আয়তন বা ঘনফল। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 1/3 πr²h। এখানে তোমার মজুদ আছে কে কে? ব্যাসার্ধ আর এর মান মজুদ আছে এবং এল এর মান দেওয়া আছে, তাহলে আবার সেই এইচ বার করতে হবে তোমাকে। তাহলে নেক্সট কাজ হচ্ছে কি? এইচ বার করে নেওয়া। পরের কাজ হচ্ছে তোমার এইচ বার করে নেওয়া। এইচ ইকুয়াল টু l² মাইনাস r²। তাহলে এটা ক্যালকুলেশন করে নাও। 25 মাইনাস 9 16 ইকুয়াল টু 4 মিটার। এই যে মান সহজে বেরিয়ে গেল। এই যে মান হলো কত? 4 মিটার। প্রশ্ন তোমার দুটোই চেয়েছে, দেখো উচ্চতাটা পরে চেয়েছে, আগে বেরিয়ে গেল। তাহলে আগে এটা উচ্চতা আমার বেরিয়ে গেল, এবং পরে বয়াটিতে কত বায়ু আছে একবার প্রশ্ন ধরে উত্তর লিখবে যে বয়াটিতে বায়ু আছে সমান 1/3 πr²h এত ঘনমিটার। তাহলে 1/3 22/7, আর এর মান হলো 3 × 3, এইচ এর মান হলো 4। তাহলে একটা 3 কেটে যাচ্ছে, এখানে কত হচ্ছে? 3 × 4 12 × 22, আচ্ছা 3 × 4 22 88 × 3/7। তাহলে 3 × 4 2 3 × 24 এত ঘন মিটার। দেখবে এটা যদি পূর্ণ বড় আছে করে নিও। হ্যাঁ, এটা হচ্ছে 264/7 এত ঘন মিটার। বুঝে গেল? তাহলে কিভাবে আমরা কি প্রথম থেকে পেলাম যে বয়াটা তৈরি করতে যে পাত লেগেছে, পাত মানে আমাদের বুঝে নিতে হলো এই জায়গাটাই আসল জায়গায় লিখে πrl + πr²। এই দুটো টোটাল হচ্ছে এটা, এবং এটা এইভাবে সমীকরণটা সমাধান করা হলো। এখানে সমাধানটা একটু অন্যরকম। তাহলে এটা কাজ হচ্ছে তোমাদের, আমি করে দিলাম এই কারণে অঙ্কটা। তোমরা কিন্তু দুবার করে এটা অনুশীলন করবে, মানে প্র্যাকটিস করবে 2-3 বার করে। এইসব জায়গাগুলো যেগুলো এক একটা স্পেশাল বা ক্রিটিক্যাল জায়গা আছে, সেগুলো আমরা যখন মার্ক করে দিই তোমাদের কি উচিত না সেই জায়গাগুলো তোমাদের প্র্যাকটিস করা। হ্যাঁ, তোমরা যখন অন্য কোনো সাবজেক্টে একটা কোনো ক্রিটিক্যাল জায়গা পাও তখন সেটা কী করো? বারবার মুখস্থ করো, বারবার পড়ে রাখো মনে রাখার জন্য। আর অঙ্কে তো তোমাদের বলাই আছে, অঙ্কে সেই জায়গাটার ক্যালকুলেশনটা তোমাকে কী করতে হবে? বারে বারে প্র্যাকটিস করে নিতে হবে যে এই অঙ্কটার এই জায়গাটা আমাকে করে নিতে হবে। বেশিবার করা না থাকলে, বেশি অনুশীলন করা না থাকলে কী হয়? আটকে যায়। হ্যাঁ, তাহলে বোঝা গেছে? হয়ে গেল? মান হলো আচ্ছা 10। দেখো 10-এর অঙ্কটা বেশ মজার অঙ্ক। 10-এর অঙ্কে এমন কিছু প্রবলেম নেই, পড়ে নাও। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। এখানে সেই তাঁবুর অঙ্ক, একটা তাঁবু বানানো আছে, তার ভেতরে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয়। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা নির্ণয় করো। তাহলে একটা তাঁবু বানানো আছে, 11 জন লোক তার মধ্যে থাকবে, আর প্রত্যেকের ভূমির একটা জায়গা নির্ধারিত আছে, মানে ভূমিটা এতখানি করতে হবে যাতে 11 জন লোক ঠিকঠাক বসে শুয়ে থাকতে পারে, সেই রকম পরিমাণ একটা ভেবে ওই জন্য হিসেব দিয়েছে যে 4 বর্গমিটার করে ভূমিতে জায়গা
এবং ওপর দিকেও সেইভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে, সেই রকমভাবে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। কার জন্য? প্রত্যেক লোকের জন্য। তাহলে এই ডাটাগুলো থেকে তোমাকে দুটো জিনিস বার করে নিতে হবে। এই জন্য বললাম এটা একটু বেশ মজার অঙ্ক। দেখা যাক। এখানে তাহলে তোমাকে প্রথমেই শুরুটা করতে হবে যে যেহেতু প্রতি জনের জন্য ভূমির জায়গা 4 বর্গমিটার, তাহলে একবারই শুরু করবো যে অতএব 11 জনের জন্য ভূমির জায়গার প্রয়োজন সমান 11 ইন্টু কত? 4, এত মানে 44 বর্গমিটার। বুঝতে পেরেছ? এই যে তাঁবুটা বানানো হবে, এই তাঁবুটাতে প্রত্যেক জনের জন্য এরকম ভাবে 4 বর্গমিটার করে জায়গা দরকার আছে। তাহলে এরকম 11 জনের জন্য টোটাল জায়গা কত দরকার আছে বলো? 44 বর্গমিটার। 11 ইন্টু 4, 44 বর্গমিটার। আচ্ছা, আর বাতাসের যেটা প্রয়োজন আছে, তাহলে ভূমিটা আমার বোঝা গেল যে ভূমিটার ক্ষেত্রফল হচ্ছে কত? টোটাল যে জায়গাটা সেটাই তো 11 জনের জন্য মোট নির্ধারিত, মানে এটাই হচ্ছে তোমার কি ক্ষেত্রফল না? ভূমির ক্ষেত্রফল। ঠিক তেমনি প্রত্যেক জনের জন্য নির্ধারিত আছে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে উপরের দিকে টোটাল ঘনমিটার মানে কি বোঝা যাচ্ছে? যে তার আয়তন। প্রত্যেক জনের জন্য 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন। তাহলে 11 জনের জন্য, তাহলে এখানে লেখো এবং 11 জনের জন্য মোট বাতাসের প্রয়োজন সমান 20 ইন্টু 11 ঘনমিটার। তাহলে কত হচ্ছে? 220 ঘনমিটার। এবং এই যে 220 ঘনমিটার উপরের দিকে যে বাতাস, এটাই তোমাকে ধরে নিতে হবে যে শঙ্কুটির বা তাঁবুটির আয়তন। বোঝা গেছে? তাহলে এই হলো ভূমির ক্ষেত্রফল এবং এই হলো আয়তন। তাহলে তুমি এখানে লিখতে পারো যে অর্থাৎ তাঁবুটির ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আছে। ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু 44 বর্গমিটার এবং আয়তন কমা দিয়ে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কত? 220। পাই আর স্কোয়ার সমান 44। এখানে একক লেখা দরকার ছিল না। পাই আর স্কোয়ার সমান লিখেছি 44 আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220। তাহলে এবার তোমাকে সলভ করতে হবে কি চেয়েছে? এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুটির উচ্চতা নির্ণয় করি। উচ্চতা বার করতে হবে। তাহলে এই জায়গাটুকু বুঝতে পেরেছো যে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আর আয়তনও আমরা পেয়ে গেলাম। এবার তোমরা যদি ভেবে নাও যে বাতাসের প্রয়োজন যে বললো তা বাদ দিয়েও তো আরও বাতাস থাকতে পারে, কিন্তু সেটা এই প্রশ্নটা এইভাবেই তৈরি যে সেটা তোমার ভাবার জায়গা নেই। ওরা যেটা বলেছে, বলতে চেয়েছে, মানে তোমাকে বুঝে নিতে হবে যে বাতাসের যেটা প্রয়োজন মানেই তাঁবুটির আয়তন। এবং ভূমিতে ধরো ভূমিতে 4 বর্গমিটার করে বসে বড় যদি ফাঁকা জায়গা থাকে সেটা তোমার ধরার দরকার নেই। ভূমির ক্ষেত্রফলটা ওরা মেন করতে চাইছে যে টোটাল যে ক্ষেত্রফল বলে দিচ্ছে 4 ইন্টু 11, মানে এটাই হচ্ছে তোমার পুরো তাঁবুটার ভূমির ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে এই দুটো ডাটা দিয়ে তুমি সলভ করে নাও। এটা এখানে দেখো পাই আর স্কোয়ারের মধ্যেও আছে, তাহলে বসিয়ে নাও। और 1/3 পাই আর স্কোয়ারের পুরো মান হচ্ছে কত? 44 ইন্টু এইচ ইকুয়াল টু 220। তাহলে একদম সরাসরি এইচটাকে লিখে নাও 220 ডিভাইডেড বাই 44 আর উপরে গেল 3। 22 দিয়ে 44, এখানে একটা শূন্য থাকলো মানে 10। তাহলে কত হলো? 3×30 বাই 2 দশমিক হচ্ছে 5, 15।
বেরিয়ে গেল। তাঁবুটির উচ্চতা হচ্ছে, তাঁবুটির উচ্চতা নির্ণয় করলাম। তাঁবুটির উচ্চতা কত? 15 মিটার। উত্তরের লাইনটা লিখে নেবে, তাঁবুটির উচ্চতা হলো 15 মিটার। বোঝা গেছে? তাহলে দেখো অঙ্কটা কিছুই নেই, কিন্তু জিনিসটা নতুন একটা লাগলো তোমাদের, যে এগুলোর মানেগুলো উদ্ধার করা। মানেগুলো কি, মানেটা বুঝেছো নিশ্চয়ই এবার? হ্যাঁ, বুঝতে পেরেছো? বেশ, করবে, প্র্যাকটিস করবে। আমি যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, মানে আমি করে দিচ্ছি এই কারণেই, হয়তো কেউ কেউ হয়তো প্রশ্নটা পড়ে ধরে ফেলতে পারবে, আবার কেউ কেউ হয়তো প্রথমবার একটু করে না দিলে অনেকেরই একটু ভয় ভয় হয়, সাহস হয় না যে ঠিক করছি কি না। এই জন্য আমি সবার জন্য, সবার কথা ভেবেই আমি অঙ্কগুলো করে দিচ্ছি, যাদের একটু প্র্যাকটিস ভালো আছে তারা হয়তো এগুলো একটু বুঝিয়ে দিলেই করতে পারতে। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা একবার করে দিলাম আমি, তোমরা বারবার করে প্র্যাকটিস করো, হ্যাঁ, যাতে এই অঙ্কগুলো একদম টোটালি কখনোই ভুল না হয়। হ্যাঁ, ভালোভাবে মনে রেখে দাও। তাহলে 11 10 হয়ে গেল। এবার 11 অঙ্ক আমি তোমাদের এই টাইপের একটা অঙ্ক করেছি, এই জন্য এটা আমি হিন্টস দিয়ে ছেড়ে দেবো। 11 অঙ্ক আমি একটু হিন্টসটা বলে দিই। দেখো, শঙ্কু আকৃতির মাথার টোপর, তোমাদের কাল আমি প্রথমেই মাথার টোপরের উদাহরণ বলেছিলাম, তাই তো? তাহলে শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ করে। টোপরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা লিখুন। তাহলে কিছুই নেই, অঙ্কটা খুবই সহজ। এখন মনে হচ্ছে অনেক দূর তোমরা এসে গেছো, অনেকগুলো অঙ্ক করানো হলো। হ্যাঁ, এই যদি টোপর হয়, তার এই ভূমিটা মানে গোল যে মাথাটা বলবে, সেই মাথাটার ব্যাসের পরিমাণ দেওয়া আছে, বা অন্য সব তাঁবুর শঙ্কুর অঙ্কে যেরকম বেলে ব্যাস থেকে ব্যাসার্ধ করে নেবে, ব্যাস থেকে ব্যাসার্ধ আমার দরকার, আর এর বার করে নিলে, এবং ওই তার ইয়েটা কাপড় যেটা রাংতা দিয়ে মুড়তে 10 পয়সা হিসেবে 57.75 টাকা। 10 পয়সা মানে প্রতি বর্গ সেন্টিমিটারে, এরকম একটা অঙ্ক করলে তোমরা ওই খরচ দিয়ে 10 পয়সা করে মোট যে খরচটা লাগছে, কি করলাম, মোট খরচকে 10 পয়সা দিয়ে ভাগ করলে কোন তলটা বেরোবে, যে তলটা মোড়া হচ্ছে, মানেই পার্শ্বতল। তাহলে আমরা ওই টোটাল খরচকে 10 পয়সা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব পার্শ্বতলের ক্ষেত্রফল। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে আমি এই সাইডে হিন্টসটা একটু লিখি, যে এখানে মোট টাকা খরচ হয়েছে 57.75। মোট খরচ মানে এইটা রাংতা দিয়ে পুরো মুড়তে 57.75 টাকা খরচ হয়েছে, এবং প্রতি সেন্টিমিটারে খরচ, প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ কত? 10 পয়সা, তাই তো? 10 পয়সা। তাহলে এখানে এটা টাকা, এটা পয়সা, এখানে একটা ব্যাপার আছে যে এটা দেওয়া আছে টাকাতে, এটা দেওয়া আছে পয়সাতে, দুটোকে পয়সা করে নিতে হবে। তাহলে 57.75 টাকা মানেই হচ্ছে 5775, এটাও পয়সা, এটাও পয়সা। এই একটা কাজ করে নেবে, হ্যাঁ, যেই টাকাটাকে পয়সা করে নেবে, আর এটাও হচ্ছে পয়সা। তাহলে 57.75/10, আর তাহলে এটা লিখতে হবে, বুঝা গেছে? তাহলে এইটা হচ্ছে কার ক্ষেত্রফল, হ্যাঁ, রাস্তা দিয়ে যেটা মোড়া হচ্ছে মানেই পার্শ্বতলের ক্ষেত্রফল। এই মানটা হচ্ছে, এটা মানেই হচ্ছে পাই আর এল। বুঝা গেল? এবারে আর এর মান বসিয়ে দেবে। এই উল্টো দিক থেকে যদি ধরি 22/7, আর এর মান এখানে কত বললো? আর এর মান বলা আছে, ব্যাসের দৈর্ঘ্য ছিল 21, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 ইন্টু এল ইকুয়াল টু 5775/10। এই হলো তোমাদের সমীকরণটা। এবার বুঝতে পেরেছ? তাহলে মোট টাকাকে প্রতি বর্গ সেন্টিমিটার টাকা দিয়ে খরচ করে ভাগ করলাম, এটাই হলো পাই আর এল। উল্টো দিক থেকে লিখলে এখানে দেখো সুন্দরভাবে এদের মানটা ওইদিকে রাশিগুলো ভাগ করে দাও, এদের মান বেরিয়ে গেল। তাহলে পার্শ্বতল এই তির্যক উচ্চতা পেয়ে গেলে। বেশ, তির্যক উচ্চতা পাওয়ার পর কি চেয়েছে? টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা। তাহলে এখান থেকে এল পেলে, আর তোমার দেওয়াই ছিল। এবার নেক্সট তোমরা বার করবে কি? এইচটা বার করতে হবে। এখান থেকে এল পাওয়া গেল, আর এর মান দেওয়া ছিল, এইচটা বার করে নিতে হবে। পারবে? বুঝে নিয়েছ? অসুবিধা নেই তো? তাহলে এটা করে ফেলবে। যদি এরপর অসুবিধা হয় বা কোথাও সমস্যা হয় আমাকে বলবে, বুঝিয়ে দিলাম আমি, তো নিজে করার চেষ্টা করবো। লাস্ট অঙ্ক, এখানে বড় অঙ্কের লাস্ট অঙ্ক। এটা আবার একটু নতুন রকম সহজ অঙ্ক। গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতিতে আছে। এটা কিরকম? ধরো কোথাও মেঝেতে বা
কোথাও একটা জায়গায় ফসল যেখানে তোলা হয় সেখানে চাল গম বা কোনো শস্যকে ঠিক ওই শঙ্কু আকৃতির মধ্যে চুর করে রাখা থাকে না, থাকে কি না? হ্যাঁ, বালি অনেক সময় এইভাবে রেখে নেয়, পাথর বালি রাখে না, তাহলে ওই ধরনের একটা স্তূপ করা হয়েছে, স্তূপ, হ্যাঁ, গমের একটা স্তূপ, গমটাকে ঠিক ওইভাবে ঢাল করে ওই তাঁবু টাইপের করে রাখা আছে। তাহলে সেটা যে তার শঙ্কু আকৃতিতে যে গমটা ওইভাবে রাখা আছে স্তূপের আকারে, তার ভূমির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার আর উচ্চতা হচ্ছে 3.5 মিটার। সেটা ছবি আঁকি একেবারে দেখাই। এটা হলো তাহলে 11 অঙ্ক, তাই তো? এটা 11 দাগের অঙ্ক হিন্টস ছিল, আর এটা হচ্ছে লাস্ট 12। এইভাবে একটা গমের স্তূপ বানানো হয়েছে, গমটাকে এইভাবে জড়ো করে স্তূপের আকৃতিতে রাখা আছে, এবং এর যে ভূমি, এই যে ভূমিটা, ভূমির যে ব্যাসটা দেওয়া আছে কত, 9 মিটার, তাহলে আমরা একদম সরাসরি ব্যাসার্ধ লিখে নিচ্ছি 9.2 মিটার। ঠিক আছে, স্তূপের ব্যাসার্ধ বেরিয়ে গেল কত, 9.2 মিটার, এবং উচ্চতা হচ্ছে 3.5 মিটার। এই দেখো লম্ব উচ্চতা যেটা, সেটাও তোমার দেওয়া রয়েছে, উচ্চতার মান এবং ব্যাসার্ধের মান। উচ্চতাও দেওয়া রয়েছে 3 উচ্চতা মানেই আমরা জানি লম্ব উচ্চতা হচ্ছে এত, ব্যাসার্ধ হচ্ছে এত। এবার প্রশ্ন হচ্ছে মোট গমের আয়তন নির্ণয় করো। লাস্ট অঙ্ক সহজ না, লাস্ট অঙ্ক একদম সহজ অঙ্ক, সব দেওয়া আছে, কিছুই ঝামেলা করতে হচ্ছে না। আর এর মান এইচ এর মান রেডি। তাহলে গমের আয়তন কত, 1/3 πr²h। মানে আমরা বার করে নেব গমের আয়তন, মানে আমি হিংসের আকারে লিখছি, টোটাল ভাষা দিয়ে তোমরা লিখবে। হ্যাঁ, যে গমের স্তূপটির ব্যাসার্ধ সমান এত মিটার, উচ্চতা সমান এত মিটার, অতএব টোটাল মোট গমের আয়তন 1/3 πr²h। মানটা বসিয়ে নেবে, আর এর মান এইচ এর মান বসিয়ে ক্যালকুলেশন করে নাও, এবং এত উত্তর হবে এত ঘন মিটার। বোঝা গেছে? সহজ জিনিস। আচ্ছা, এরপর কি বলছে না, ওই গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন? কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন? তাহলে গমের স্তূপটা ঢাকা বলতে আমরা কি করব? কোথায় দেবো চাদরটা বা ত্রিপলটা, কোথায় লাগাবো? পাশে, চারপাশে। নিশ্চয়ই গমটা যেখানে রাখা আছে তার তলাটায় ঢোকানোর দরকার হবে না, চারপাশটা ঢাকানো। তাহলে চারপাশটা ঢাকা মানে বুঝতেই পারছো কার কোন ফর্মুলা, না পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l। আচ্ছা, এটা এই অঙ্কটা কেউ হয়তো প্রশ্ন করেছে নাকি যে উত্তরে মেলেনি, যেমন এখানে √130 মান দেওয়া আছে, মানে এখানে তোমার কোথাও একটা √130 আসবে যার মানটা দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশনটা করেই দেখাই, যদি কারোর না মিলে থাকে। কেউ কালকে হয়তো আমাকে লিখেছিলে যে উত্তর মেলেনি, বলা যায় না, আমি ডিটেলে লিখছি না, তোমাদের এইটা উদাহরণ দিয়ে ছবিটা আমি রেখে দিয়েছি। তো তাহলে প্রথমেই আমরা গমের আয়তনের এইটা আমি সমাধান করি, যে অতএব গমের আয়তন, অতএব গমের আয়তন সমান 1/3 πr²h, এত ঘনমিটার, মান বসিয়ে দিই 1/3 22/7, r² বলতে 9.2 × 9.2, আর এইচ মানে কত, 3.5, এত ঘনমিটার। আচ্ছা, তাহলে গমের আয়তন তো আমরা সব কিছু মান বসিয়ে দিলাম, এবার ক্যালকুলেশন করো। আচ্ছা, এইখানে 3.5 দশমিক তুলে 10 করে দিই। দেখো 5 × 7 = 35, 2 × 11 = 22, 3 × 3 = 9, আর কোথাও যাবে না, আর কোথাও যাচ্ছে না। তাহলে থাকলো কত, 3 × 11 = 33, × 3 × 11 = 33, × 5 × 9 = 45, আর নিচে যাচ্ছে কত, 20। এইখানে একটা যেত না, 5 আর 10, 5 আর 10 যেত। তাহলে এখানে হলো 3 × 11 = 33, × 9, আর নিচে হলো 2 × 2 = 4। তাহলে 3 × 9 = 27, 7, 2 × 3 = 27, 28, 29, এত ঘনমিটার। 297/4, এটা পূর্ণ করলে কত হবে, 4 × 7 = 28, 29 × 17, 4 × 4 = 16, 8 × 17, 74 পূর্ণ 1 × 4 ঘনমিটার। 74 পূর্ণ 1 × 4, দেখা যাক এটা
উত্তর কত দিচ্ছে। লিখি 16 লাস্ট 12 পর্যন্ত 74.18 74.18। এটা ইয়ে করে দিয়েছে, পূর্ণ করে 74.18 ঠিকই আছে। 74 পূর্ণ 1/4 লিখতে পারো, আর নাহলে দশমিক করে দিতে পারো। এটা 1.18টা তোমার 0.25 হবে। হয়তো কোথাও প্রিন্টিং মিস্টেকের বা কোথাও কিছু ভ্রান্তি থাকতে পারে, এটা দেখার কিছু নেই। যা ডাটা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের পরিষ্কার ভাগগুলো মিলে এটাই হচ্ছে। হ্যাঁ, আর এবার তোমরা চেক করে নেবে। ঠিক আছে, তাহলে এই গেল একটা। আর দ্বিতীয় প্রশ্ন, লাস্ট প্রশ্ন কি বলেছে না, কত বর্গমিটার প্লাস্টিকের প্রয়োজন। কত বর্গমিটার প্লাস্টিক বলতে আমরা কি বোঝালাম, যে তার পার্শ্বতলটা যে চাদর বা বলটা দিয়ে ঢাকবো, তাহলে পাই আর এল। তাহলে এখন আমাদের এইচ এবং আর তার থেকে এল বার করে নিতে হয়। অতএব তির্যক উচ্চতা স্তূপটি, স্তূপটি তির্যক উচ্চতা এল ইকুয়াল টু কি হবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলতে 3.5 বলতে 35/10 বর্গ প্লাস আর স্কোয়ার মানে 9/2 বর্গ। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করা যাক। তাকে কত আসে, 35/10। এখানে তোমার তির্যক উচ্চতা গুণটা করতে হবে আমাদের সাইডে। 35কে 35 দিয়ে গুণ করবে। আচ্ছা, এখানে √130 তো আমাদের এদিকে কোথাও আসেনি। ঠিক আছে, 35 এখানে গুণটা করো। 5 5 25 5 দিয়ে 16 16 এখানে আছে 3 5 5 এখানে হলো তোমার 1225/100, আর এটা হচ্ছে 981/4। এই ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশনটা করবে, তির্যক উচ্চতাটা বানাবে, এই মানটা বার করবে, এবং তারপর গমের স্তূপটা ঢাকার মানেই হলো কত, পাই আর এল, 22/7 ইন্টু আর এর মান হচ্ছে কত, 9/2, আর এর যে মানটা পাবে সেই মানটা বসিয়ে নেবে। তাহলেই হলো যে পরিমাণটা এত বর্গ মিটার চাদর দ্বারা রাখতে হবে। বোঝা গেছে? তাহলে কি তোমাদের বড় অঙ্ক এখানেই শেষ হলো। বড় অঙ্কগুলো শেষ হলো। এরপর তোমাদের যে এমসিকিউ এবং এসএকিউ টাইপ বা সত্য মিথ্যা বা শর্ট টাইপের যেগুলো আছে শূন্যস্থান, সেগুলো পরের দিনের ভিডিওতে আমি আসবো। তো তোমাদের একটা সুবিধা হলো যে এতগুলো বড় অঙ্ক করানো হলো, আইডিয়াটা যথেষ্টই হয়ে যাবার কথা। যদি ঠিকভাবে অনুশীলন করো, ঠিকভাবে অঙ্কগুলো একটু মাথায় ঢুকিয়ে নিয়ে নিজেরাও একবার করে কিন্তু করবে। আমি তো একবার প্রায় সব অঙ্কই করে দিলাম, 2-1টা বার দিয়ে। তাহলে তোমরা যখন আরেকবার সব অঙ্কগুলো করবে, তখন এরপর তোমরা নিজেরা বুঝতে পারবে ছোটো অঙ্কগুলো এমসিকিউ বা এসএকিউ সেগুলোতে কিছুই নেই। হ্যাঁ, সেগুলোতে খুব ছোট ছোট ক্যালকুলেশন দিয়ে যেটুকু সেই এখানে এই অঙ্কের ভেতরে যেগুলো ছিল সেগুলোই ওখানে ছোট আকারে 1 নম্বর 2 নম্বরের প্রশ্নের মধ্যে আছে। তাহলে ওগুলো তোমাদের দেখবে করতে খুব ইন্টারেস্ট লাগবে, যেগুলো বেশিরভাগই তোমরা পেরে যাবে। ঠিক আছে, তাহলে আমার ভালো লাগবে যে তোমাদের একটা ইয়েও পাবো, ইন্টারাকশানও হচ্ছে, এবং তোমরা কতটা রেসপন্স করছো বুঝতে পারবো। তোমরা যদি আমাকে ভিডিওটা দেখে লিখে জানাও যে দিদি এগুলো আমরা পেরেছি এবং এগুলো আটকাচ্ছে, শুধু সেইগুলো আপনি করুন, তাহলে আর কিছু না, যে তোমরা করছো, করতে পারছো, কোনগুলো পেরেছো, কোনগুলো পারছো না, সেগুলো আমি নিজেও বুঝবো যে কোনগুলোর মধ্যে কিছু ক্রিটিসাইজ করা আছে, কিছু ওর মধ্যে বোঝানোর আছে, সেগুলো আমি নিশ্চয়ই করিয়ে দেবো। কিন্তু তোমরা কিছুটা করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে ছোটো অঙ্ক আমি সবগুলোই তোমাদের একটু দেখে রাখতে বললাম। যেগুলো পারছো সেগুলো আমাকে লিখে জানাও, এবং যেগুলো পারছো না সেগুলো আমি পরের ভিডিওয় তাহলে আসছি। ঠিক আছে।